গল্পটি শুরু হয় ড্যানবিকে নিয়ে, যে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু সমস্যা হলো ড্যানবি অঙ্কে একেবারেই ভালো না। সে প্রায়ই অঙ্কের ক্লাসে ঘুমিয়ে পড়ে, যা তার শিক্ষককে এতটাই বিরক্ত করে যে একদিন তিনি তাকে বোর্ডে ডেকে নেন, কিন্তু যথারীতি ড্যানবি কিছুই সমাধান করতে পারে না। হতাশ হয়ে শিক্ষক তার সামনে সবাইকে ডেকে বকুনি দেন। বাড়িতে ফিরে ড্যানবি পড়াশুনো না করে ফোন নিয়ে খেলে আর গান শুনতে থাকে। তার মা বিরক্ত হয়ে তাকিয়ে থাকেন এবং বলেন, তুই যদি গান মুখস্থ করার মতো করে অঙ্ক করতে পারতিস তাহলে তো আজ তুই জিনিয়াস হয়ে যেতি। মা ঠাট্টা করে বলেন, ড্যানবি হয়তো তার বাবার কাছ থেকে এই অঙ্কের সমস্যা পেয়েছে, কারণ তিনিও অঙ্কে ভালো ছিলেন না, আর এইভাবে চলতে থাকলে কোনো বিশ্ববিদ্যালয় তাকে গ্রহণ করবে না। কিন্তু ড্যানবির সবচেয়ে বেশি রাগ হয় তখন যখন মা টিভির চ্যানেল ঘুরিয়ে ওই ঐতিহাসিক ভিত্তিক নাটকগুলোর একটিতে দেন, যেটা তিনি সবসময় দেখেন। ড্যানবি হাল ছেড়ে দেয় এবং ঘর ছেড়ে বেরিয়ে যায় তার সবচেয়ে ভালো বন্ধুর বাসায়। তার বন্ধু আবারও তাকে মনে করিয়ে দেয় এটা তার শেষ সুযোগ কলেজে যাওয়ার। এবার ফেল করলে তার আর কোনো ভবিষ্যৎ থাকবে না, কোথাও যাওয়ার পথ থাকবে না। পরদিন সকালে ড্যানবি দেরিতে ঘুম থেকে ওঠে এবং দৌড়ে বেরিয়ে পড়ে, পরীক্ষার দিন সময়ের আগেই পিছিয়ে পড়ে। তার মা তাকে উৎসাহ দেন, বলেন, ভালো করে দে মা, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হস, সব ঠিক হয়ে যাবে। ড্যানবি খুব নার্ভাস থাকে, বিশেষ করে অংশ নিয়ে। বাসে বসে পড়তে পড়তে সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। বাস থেকে লাফিয়ে নামে, কিন্তু ভুলে যায় ছাতা নিতে। পরীক্ষা কেন্দ্রের কাছে পৌঁছালে তার মনে আতঙ্ক ভর করে। সে তৈরি না, তার মনে হয় পালিয়ে যায়। এই ব্যর্থতার মুখোমুখি না হয়ে সে বৃষ্টির মধ্যে চুপচাপ বসে পড়ে, মন খারাপ করে, মনে মনে কামনা করে যেন সে একেবারে অদৃশ্য হয়ে যেতে পারে। তার সামনে জমে থাকা এক হালকা কাদা পানিতে চোখ যায়। সে তার দিকে এগিয়ে যায়, আর তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। সে দেখে কিছু লোক অদ্ভুত পোশাক পরে জড়ো হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। তারা বলে, গত 3 বছর ধরে বৃষ্টি হয়নি আর লোকজন পানির অভাবে মারা যাচ্ছে। হঠাৎ করেই ড্যানবি দেখতে পায় সে সেই পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু মারা যাওয়ার বদলে সে আবার উঠে আসে একই জায়গায়, কিন্তু কোনো এক ভিন্ন জগতে। সে বিভ্রান্ত হয়ে আশপাশের মানুষদের জিজ্ঞেস করে, তোমরা কি কোনো ঐতিহাসিক নাটক শ্যুট করছো? রাজা তার এই অদ্ভুত আচরণ দেখে ভয় পেয়ে যান এবং চিৎকার করে বলেন, তুই কি রাক্ষস নাকি? ড্যানবি নার্ভাস হয়ে বলে, না, আমি তো একটা হাই স্কুল স্টুডেন্ট। কিন্তু যেভাবে সেটা বলে তা ওই লোকদের কাছে কোনো এক জাদুকরী মন্ত্রের মতো শোনায়। ফলে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। হঠাৎ করে কিছু সৈন্য তাকে ঘিরে ফেলে, তলোয়ার বের করে। ড্যানবি বুঝতে পারে এগুলো সত্যিকারের তলোয়ার। ভয়ে সে বলে ওঠে, আমি জানি আমি এখানে কেন এসেছি, দয়া করে হে ঈশ্বর বৃষ্টি দাও। লোকজন তার কথাগুলো প্রার্থনার মতো করে আওড়াতে থাকে, কিন্তু তারা যখন মাথা তোলে, ড্যানবি ইতিমধ্যে পালিয়ে গেছে। সে দৌড়ে চলে যায় একটি জায়গায় যেখানে অনেক আচার অনুষ্ঠানের পোশাক রাখা আছে। সে নিজেকে একজন মন্দির পুরোহিতের মতো সাজিয়ে রাজসভায় ঢুকে পড়ে। সেই সভায় রাজা ঘোষণা করেন, আমরা এখন থেকে কুসংস্কারে ভরসা করব না, আমাদের এই খরার সমাধান আনতে হবে বিজ্ঞানের সাহায্যে, অঙ্ক ও যুক্তির মাধ্যমে। কিন্তু প্রধান পুরোহিত এর বিরোধিতা করেন। তিনি বলেন, এটা বিপজ্জনক কথা, অঙ্ক নিজেই এক ধরনের কুসংস্কার, এইসব সমীকরণ দিয়ে প্রকৃতিকে বোঝা অসম্ভব। প্রকৃত কারণ হলো স্বর্গ রাজাই অসন্তুষ্ট, আর বৃষ্টি পেতে হলে রাজা ও রানীকে এক পবিত্র আচার করতে হবে। ড্যানবি চুপি চুপি সভা থেকে বেরিয়ে আসে এবং তার ফোন খুঁজতে যায়, কিন্তু আবার ধরা পড়ে যায়। সে যখন রাজাকে আসার জন্য অপেক্ষা করে, ভাবে হয়তো বৃষ্টি শুরু হলে সে ফিরে যেতে পারবে। কিন্তু রাজা তাকে অবাক করে বলে, আমাদের দেশে 3 বছর ধরে বৃষ্টি হয়নি, আর আমি তোকে মোটেই পছন্দ করি না, এখনই তোকে ফাঁসি দেওয়া হবে। ড্যানবি আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে একটু অপেক্ষা করুন, আমি ভবিষ্যতের একজন ছাত্র, আমি এখানে ভুল করে চলে এসেছি। সে বোঝানোর চেষ্টা করে, আমি ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি। কিন্তু যখন এটা কাজ করে না, তখন সে তাড়াতাড়ি বলে, আমি অঙ্কেও খুব ভালো। রাজা কৌতূহলী হয়ে যায় এবং ফাঁসি স্থগিত করে বলে, তাহলে প্রমাণ করো। তিনি তাকে একটি পিথাগোরাস উপপাদ্য সমস্যা দেন সমাধান করতে। প্রথমে ড্যানবি বুঝতে পারে না কি লেখা আছে, কিন্তু পরে যখন বুঝতে পারে এটা পিথাগোরাস থিওরাম, সে সহজেই সমাধান করে ফেলে। রাজা অবাক হয়ে যান। তিনি বলেন, আমার পণ্ডিতরা এই ধরনের সমস্যা সমাধান করতে 3 দিন সময় নেয়। সেই মুহূর্ত থেকেই সবাই ড্যানবিকে গোসাম নামের একজন পুরুষ পণ্ডিত হিসেবে সম্মান করতে শুরু করে। রাজা তাকে একটি দায়িত্ব দেন,
অঙ্ক শেখাও প্রজাদের, সফল হলে আমি তোমাকে বাড়ি ফেরার অনুমতি দেব। কিন্তু রাজাই তার প্রথম ছাত্র হয়, আর ড্যানবি অবাক হয়ে দেখে রাজা তো গোনাই জানে না। সে ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেখাতে শুরু করে, সংখ্যা, যোগ, বিয়োগ, গুণ সবকিছু একে একে। একসময় তার একটা অঙ্ক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় একটি প্রতিদ্বন্দ্বী নগরের সঙ্গীতজ্ঞের বিরুদ্ধে। ড্যানবি যদি হারে তাকে শাস্তি দেওয়া হবে। সে সাহস করে রাজাকে চ্যালেঞ্জ করে এবং একসময় রেগে গিয়ে ভুল করলে রাজাকে আঘাতও করে বসে। সৈন্যরা তলোয়ার নিয়ে ছুটে আসে তাকে মারার জন্য, কিন্তু রাজা তাদের থামিয়ে দিয়ে হেসে বলেন, ওকে কিছু করো না। এবং এইভাবেই অঙ্ক না পারা একটা ছাত্রী হয়ে ওঠে একটি রাজের শেষ আশা। রানী যখন প্রাসাদ পরিদর্শনে আসেন তখন তারা সব অঙ্কের কাগজ লুকিয়ে সবার সামনে দেখায় যেন তারা সঙ্গীত চর্চা করছে। একদিন রাজা খেয়াল করেন ড্যানবি খুব ক্ষুধার্ত, তাই তাকে একসাথে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ড্যানবি ওই খাবার পছন্দ করে না এবং তাকে রান্নাঘরে নিয়ে যায়। নিজের ব্যাগে থাকা উপকরণ দিয়ে সে তাকে দারুণ কিছু ইনস্ট্যান্ট নুডলস রান্না করে খাওয়ায়। রাজা সেটা খুব পছন্দ করেন। যদিও তার ঝাল ছিল, ড্যানবি যখন তাকে জল দিতে যায় তখন রাজা না করে বলেন, এই ঝালটাই আমার ভালো লাগে। পরদিন সকালেই পুরো প্রাসাদের রাজা চিৎকার করতে থাকে। ড্যানবি তার খোঁজ নিতে গিয়ে দেখে রাজা নিজের কানে এক প্রতিরক্ষামূলক তাবিজ বেঁধেছে। ভাবছে ড্যানবি তাকে কোনো অভিশাপ দিয়েছে। ড্যানবি বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে বলে, দেখো সুপারস্টার, এটা তো নুডলস ছিল, কোনো কালো জাদু না, কোনো মন্ত্র ছিল না, কিছুই না, শুধু ঝালটা ওর পেটে গিয়ে ঝাঁকি দিয়েছে। যখন ড্যানবি তাকে সেটা বোঝায় তখন রাজা জিজ্ঞেস করে, পেট আবার কি জিনিস? তখন ড্যানবি বসে পড়ে এবং তাকে বোঝায় পেট কি, অন্ত্র কি এবং হৃদয় কিভাবে কাজ করে। এমনকি বলে যদি সে নিজের বুকে হাত রাখে তবে সে হৃৎস্পন্দন টের পাবে। কিন্তু রাজা বলে, আমি কিছুই অনুভব করছি না। ড্যানবি মুচকি হেসে বলে, ঠিক আছে, একদিন যখন তুমি কাউকে সত্যিই ভালোবাসবে তখন সেটা নিজেই টের পাবে। রাজা ড্যানবির জ্ঞানের পরিমাণ দেখে অভিভূত হয়ে যায় এবং তাকে একজন অসাধারণ পণ্ডিত হিসেবে দেখতে শুরু করে। তাই সে ড্যানবিকে অনুরোধ করে যেন জোসিউনের সমস্ত রাজপণ্ডিতদের শুধু অঙ্কই নয়, বিজ্ঞান থেকে কৃষি সব কিছু শেখায়। সেই রাতে রাজা তাকে একটি কমলা অর্থাৎ তাজা তেঁতুল জাতীয় ফল দেয়। ড্যানবি ক্যাজুয়ালি বলে থ্যাঙ্কস, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। এতে রাজা খুব কষ্ট পায়। সে বলে, তুমি তো একজন জোসিউনের পথিক, তোমার তো এই ফলটা অন্তত 3 দিন রেখে খাওয়া উচিত ছিল। তুমি তো আশীর্বাদের মূল্যই বোঝো না। ড্যানবি হেসে বলে, এটা তো একটা কমলা মাত্র, এত নাটক করো না। পরে তারা দুজন প্রাসাদের উঠানে বল খেলতে যায়। রাজা ড্যানবিকে অনেক বছর পর প্রথমবারের মতো দৌড়া করায়। পরদিন রাজা তার ভবিষ্যতের বধূর সঙ্গে বসে এবং বলেন, আজ রাতে তার খাবারে এক ধরনের জাদুকরী প্রেমের পানীয় মেশানো থাকবে, আর এরপরই তারা বিয়ে করবে। কিন্তু ভাগ্যের খেলায় সেই খাবারের বাটি চলে যায় ড্যানবির হাতে। ড্যানবি খাওয়ার পর অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং প্রাসাদে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে রাজাকে বারবার ক্ষমা চায়, কিন্তু রাজা শুধু বলে, কিছুই হয়নি, যাও, ভুলে যাও। তারা একসঙ্গে বাইরে হাঁটতে যায়। রাজা তাকে বলেন যদি সে তার মিশনে সফল হয় তবে তাকে রাজ্য পরিষদে একটি উচ্চ পদে বসানো হবে এবং একটি রাজকীয় ঘোড়া উপহার দেওয়া হবে। কিন্তু ড্যানবি বলে, আমি কিছুই চাই না, বৃষ্টি নামলে আমি আমার জগতে ফিরে যাব। রাজা উত্তর দেন, তাহলে আজ থেকে আমাকে রাজা মনে করো না, আমরা সমান, মানুষে মানুষে। কিন্তু পরদিন এক বিপর্যয় ঘটে। ড্যানবিকে গ্রেপ্তার করা হয় এবং রাজাকে ব্যঙ্গ করার অভিযোগ আনা হয়। তার হাত পা বেঁধে রাখা হয়, তাকে নির্যাতনের প্রস্তুতি নেওয়া হয়। তবে রাজা সময় মতো এসে পুরোহিতদের বোঝান যে এই তরুণ পণ্ডিতের জ্ঞান অমূল্য। কিন্তু একজন প্রধান পুরোহিত এই সুযোগ নিয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি নিজেই তাকে পরীক্ষা করব। তার কাছে 2 সপ্তাহ সময় আছে, যদি এই সময়ের মধ্যে বৃষ্টি না নামে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ড্যানবি হাল ছাড়ে না, সে পড়াশোনা চালিয়ে যায়, প্রতিটি হিসাব করে যায় এবং প্রাসাদের সঙ্গীতজ্ঞ তাকে সাহায্য করে একটি বৃষ্টিমাপক যন্ত্র বানাতে। তখনই হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। ড্যানবি আনন্দে অভিভূত হয়ে পড়ে। কিন্তু রাজা তখনই মনে করে ড্যানবি তো বলেছিল বৃষ্টি নামলেই সে চলে যাবে। সে দৌড়ে সেই ঘরে যায় যেখানে ড্যানবি ছিল এবং দেখে সে বৃষ্টিমাপক যন্ত্রের সামনে বসে কাঁদছে, আবেগে ভেঙে পড়েছে। রাজা তাকে বলে, তোমাকে এখনই পালাতে হবে, আমি অনেক দিন ধরে এই প্রস্তুতি নিচ্ছি। একটি জাহাজ মিংয়ের দিকে যাচ্ছে, সেটি তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ড্যানবি মাথা নেড়ে না বলে। সে বলে, আমি সারা জীবন পালিয়ে বেরিয়েছি,
আমি তো আমার জগৎ থেকে পালাতেই এখানে এসে পড়েছিলাম। ঠিক সেই সময় প্রাসাদের সঙ্গীতজ্ঞ, যে গোপনে প্রধান পুরোহিতের সঙ্গে মিলে কাজ করছিল, সেখানে আসে। পুরোহিত তাকে আদেশ দিয়েছিল সেই পণ্ডিতকে হত্যা করতে, কারণ সে বিশ্বাস করত ডানবি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে। সঙ্গীতজ্ঞ পুরোহিতকে বলে, যদি এটা সত্যিই হয় তবে সে আরও বেশি বিপজ্জনক, আমাদের ওকে সরাতেই হবে। সঙ্গীতজ্ঞ ডানবিকে একটি ঘোড়ায় তুলে দেয় এবং তারা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে যতক্ষণ না একটি ঘন বনভূমিতে পৌঁছায়। সেখানে সে ডানবিকে বলে, আমি অনেক দিন ধরেই জানি যে তুমি একজন মেয়ে, কিন্তু আমি একজন সৎ মানুষ, তোমার গোপন কথা আমার মধ্যেই থাকবে। ডানবি বোঝায় যে এটা ইচ্ছেকৃত ছিল না। সে বলে যে চাকরিটা আমি পেয়েছিলাম সেটা একজন ছেলের জন্যই বরাদ্দ ছিল, আমার হাতে কোনো বিকল্প ছিল না। এদিকে প্রাসাদে প্রধান পুরোহিত রাজাকে বোঝানোর চেষ্টা করে ডানবি যা কিছু শিখিয়েছে সবই ধ্বংস করে দিতে হবে, বিশেষ করে যে নতুন লিখন ভাষা সে তৈরি করছিল সেটাও। তারা বলল ওই ছেলের প্রভাব মুছে ফেলতেই হবে এবং প্রথা অনুযায়ী চলতে হবে। কিন্তু রাজা সেটা কোনো ভাগেই মেনে নিতে পারলেন না। তিনি প্রাসাদ ছেড়ে ঘোড়ায় চড়ে রওনা দিলেন ডানবিকে খুঁজে বার করার জন্য। অন্যদিকে জঙ্গলের ভেতরে প্রহরীরা অবশেষে ডানবি আর সঙ্গীতজ্ঞের কাছে পৌঁছে যায়। সঙ্গীতজ্ঞ তাকে পালাতে দেয় এবং নিজেই প্রহরীদের সামনে দাঁড়িয়ে লড়াই করে তাদের আটকানোর চেষ্টা করে। এমন সময় সেখানে রানী নিজে এসে হাজির হন, তার পা থেকে রক্ত পড়ছে। সে এতটা দৌড়ে এসেছে মরিয়া হয়ে তাদের খুঁজতে। ডানবি তখনও হাঁটতে হাঁটতে একটা মোড়ে এসে পৌঁছায়, কিন্তু বুঝতে পারে না কোন দিকে যাবে। ঠিক তখনই তার মনে পড়ে যায় রাজা একবার বলেছিল সূর্যই জোসানের ঘড়ি। তাই সে সূর্যালোক অনুসরণ করে হাঁটতে থাকে যতক্ষণ না সে সমুদ্রের ধারে পৌঁছায়, আর সেইখানে রাজা আগেই তার জন্য অপেক্ষা করছিলেন। সেই রাতে তারা দুজন পাশাপাশি বসে আকাশের তারারা দেখতে থাকে। ডানবি বলে, ভবিষ্যতে আমরা এইভাবে তারা দেখি না, কেবল সবচেয়ে উজ্জ্বলগুলোই দেখা যায়। রাজা উত্তর দেয়, এখন দেখো, যেসব তারা তুমি দেখছ সেগুলো তুমি দেখতে চাও বলেই দেখছ, কিন্তু যদি থেমে ভালো করে তাকাও তাহলে আরও অনেক তারাকে দেখতে পাবে। তারা সবসময়ই ছিল, কিন্তু তুমি দেখতে পাওনি যতক্ষণ না তোমার মন দেখতে চায়নি। চোখ যা দেখে হৃদয় তাই চায়। একটি নিস্তব্ধ মুহূর্তের পর রাজা স্বীকার করে সে ডানবিকে ভালোবাসে। সে বলে সে এমন একটি সহজ ভাষা তৈরি করতে চায় যাতে সাধারণ লোকেরাও পড়তে আর লিখতে শিখতে পারে, কেবল অভিজাতরা নয়। ডানবির হঠাৎ মনে পড়ে যায় কিছু। সে ভবিষ্যতের টাকা বের করে দেখে সেখানে রাজার মুখ ছাপানো আছে। তখনই সে বুঝতে পারে সে সত্যিই সফল হবে। রাজা যখন প্রাসাদে ফিরে আসে সে ঘোষণা দেয় যারা জনগণের জন্য কাজ করে তাদেরকে এখন থেকে বেতন দেওয়া হবে। অবাক করার মতো ভাবে প্রধান পুরোহিতও রাজি হয়ে যান এবং বলেন যে কেউ জনগণের উপকার করে তাকে পুরস্কৃত করা উচিত। তিনি জিজ্ঞেস করেন, গোসাম সম্পর্কে তোমার কি মত? কিন্তু সভার অন্য কেউই রাজি হয় না। তারা বিশ্বাস করে গোসামকে নির্বাসন দেওয়া উচিত, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। তবুও ডানবি গোপনে রাজাকে শেখানো চালিয়ে যায়। অঙ্ক, লেখা, যুক্তি সবকিছু পুরোহিতদের অজান্তেই। একদিন প্রাসাদে হাঁটার সময় ডানবি দেখতে পায় রানী গোপনে লুকিয়ে খাচ্ছেন। তাকে বেশি খেতে নিষেধ করা হয়েছে যাতে তার ওজন না বাড়ে এবং তার সৌন্দর্য নষ্ট না হয়। ডানবি তাকে একটি ইনস্ট্যান্ট নুডলসের কাপ দেয়। রানী সেটা গ্রহণ করেন এবং তারা একসাথে খেতে খেতে কথা বলতে শুরু করেন। সেই মুহূর্ত থেকেই তারা বন্ধু হয়ে ওঠেন। কয়েকদিন পর রানী রাজার কাছে এসে বলেন সে সব কিছু জানে। সে রাজ্যমাতা বা রানীর মাকেও ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, কারণ ডানবিকে আসলে রাজার উপপত্নী হিসেবে প্রস্তুত করা হচ্ছিল। হঠাৎ করেই ডানবি নিজেকে এমন কিছুতে জড়িত দেখতে পায় যা সে বুঝতেই পারছে না কি হচ্ছে। প্রাসাদের দাসীরা তাকে সাজাতে শুরু করে, মুখে মেকআপ দেয়, সে কিছুই বোঝে না কি হচ্ছে। শেষ পর্যন্ত সে বুঝতে পারে তাকে রাজার সাথে মধ্যাহ্ন বিশ্রামের জন্য প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ সে হতে চাচ্ছে তার প্রথম নারী। এই কথা বুঝেই সে আতঙ্কে পড়ে যায় এবং চারপাশের পাগল লোকদের হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। একজন দাসীমাতা তৎক্ষণাৎ রাজাকে খবর দেয় যে সে প্রাসাদে আসার পথে পালিয়ে গেছে। রাজা তখন নিজে গিয়ে তাকে খুঁজে বের করেন এবং এক পর্যায়ে তার বাহু ধরে টেনে তাকে একটি কক্ষে নিয়ে যান। ডানবি চিৎকার করে প্রতিবাদ করে, তুমি তো বলেছিলে আমরা শুধু বন্ধু থাকব,
আমি মাত্র ১৯ বছরের। রাজা হেসে বলেন, ১৯? তার মানে তুমি তো অন্তত ৩ বছর ধরে প্রাপ্তবয়স্ক। তুমি আর ছোট মেয়ে না। আর আমি তো আগে থেকেই জানি তুমি মেয়ে। আমি তো তোমাকে কখনো স্পর্শ করিনি, তাই না? কিন্তু আজ রাতটা তোমাকে এখানেই থাকতে হবে। সবাই দেখছে, ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলব না। আসল কথা হলো আমার মা খুব একগুঁড়ে, তাকে সহজে কেউ বোঝাতে পারে না। পরদিন সকালে ড্যানবি সঙ্গীতজ্ঞের সাথে কথা বলতে যায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত তুমি ভবিষ্যতে ফিরে যেতে চাও? কিন্তু ড্যানবি কোনো উত্তর দেয় না। তার মন দ্বিধায় ভরা, তার হৃদয় দোলাচলে। সে চুপচাপ হেঁটে চলে যায় এবং একা বসে থাকে। কিছুক্ষণ পর রানী আসে এবং বলে কেউ একজন তার সাথে দেখা করতে চায়। ড্যানবি প্রাসাদে ঢুকে দেখতে পায় যে তাকে দেখতে চাচ্ছে সে হলেন রাজ্যমাতা, যিনি দেখতে একেবারে তার নিজের মায়ের মতো। তখনই সে একেবারে ভেঙে পড়ে, চোখের জল ধরে রাখতে পারে না। কেউ বুঝতে পারে না কেন সে এতটা কাঁদছে। সেই রাতে সে দেখতে যায় জোসানের নতুন জ্যোতির্বিজ্ঞান পদ্ধতি, যেটা সে নিজে তৈরি করতে সাহায্য করেছিল। এই পদ্ধতি রাজ্যকে দিন ও মাস ঠিকমতো গণনা করতে সাহায্য করবে। তারপর রাজা তাকে আরেকটি জিনিস দেখাতে ডাকে, যেটা সে গোপনে তৈরি করছিলেন। সে একটি নতুন বর্ণমালা তৈরি করেছে, ২৮টি অক্ষরের একটি সহজ ভাষা, যাতে জোসানের প্রতিটি মানুষ পড়তে ও লিখতে পারে, কেবল পণ্ডিতেরাই নয়। তারা যখন রাজপ্রাসাদের কেন্দ্রীয় হলে প্রবেশ করে, রাজা তাকে আনুষ্ঠানিক চেয়ারে বসতে বলে। তারপর সে ড্যানবির মাথায় রাজকীয় চুলের পিন পরিয়ে দেয়, যেটা বিয়ের প্রতীক, এবং বলে, আমার সঙ্গে চিরদিন থাকো। ড্যানবি কাঁদতে শুরু করে এবং বলে, আমি পারি না। আমি নিজেকে কথা দিয়েছি বৃষ্টি নামলে আমি ফিরে যাব। আমার মা আমার জন্য অপেক্ষা করছে এবং সে আমার ওপর ভরসা করে। রাজা কোমলভাবে বলে, তাহলে গিয়ে তাকে দেখে এসো, তারপর ফিরে এসো। চলো আমরা একসাথে এখানে জীবন কাটাই। কিন্তু ড্যানবি আবারও না বলে। সে ধৈর্য হারিয়ে রাগান্বিতভাবে বলল, তুমি ঠিক বলছো জ্যোৎস্না, ভবিষ্যৎ এর চেয়ে ভালো, রোগ ব্যাধিতে ভরা, যা খুশি করো। এরপর সে ভেঙে পড়া মন নিয়ে সেখান থেকে চলে গেল। সে হলে দাঁড়িয়েছিল স্থিরভাবে। হঠাৎ কেউ তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর তাকে এক ছুরি দিয়ে আঘাত করা হয়, আর পুরো ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজা যখন ঘটনাটা জানতে পারেন, তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের ভেতর ছুটে যান তাকে বাঁচানোর জন্য। পরের দিন তিনি তার সহকারীকে ডেকে বললেন, গত রাতে প্রাচীন গ্রন্থটি হারিয়ে গেছে। তিনি প্রধান পুরোহিতকে অভিযুক্ত করেন এটি চুরির জন্য। রাজা পুরোহিতের হাত ধরে বললেন, কেউ তোমাকে শেখায়নি কি অপরাধ করার পর প্রমাণ মুছে ফেলতে হয়? এরপর তিনি ড্যানির দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি যে কণ্ঠস্বর শুনেছিলে, এটা কি সেই কণ্ঠস্বর ছিল? ড্যানি মাথা নাড়ল। পরে জানা গেল তার ব্যাগে থাকা সেই বইটাই তাকে ছুরির আঘাত থেকে বাঁচিয়েছিল। রাজা রেগে গিয়ে মুখোমুখি হন পুরোহিতের। তুমি জানো সে আমার কাছে কি মানে রাখে, তাহলে কেন পড়লে এমন? পুরোহিত ঠান্ডা গলায় উত্তর দিল, কারণ যদি এই নতুন ভাষা ছড়িয়ে পড়ে, তাহলে তরুণরা স্বাধীনভাবে চিন্তা করা শুরু করবে, বিশৃঙ্খলা তৈরি হবে, এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। আমি মরতে ভয় পাই না, আমি ভয় পাই সেই বিশৃঙ্খলা যা ভবিষ্যৎকে ধ্বংস করবে। রাজা বললেন, তোমার চেষ্টাতেও থামাতে পারবে না। আমি এই লেখার পদ্ধতিকে মানুষের জন্য তৈরি করব। আমি এমন একজন হতে চাই যে মানুষের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে সাহায্য করে। কেন আমরা সেই ভবিষ্যৎকে ভয় পাই যেখানে আমরা বেঁচে থাকব না? এমন এক জগৎকে যেটা আমরা এখনো জানিই না। কিন্তু পুরোহিত নরম হল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল, দয়া করে আমাকে মৃত্যুদণ্ড দিন এবং শেষ করুন। শীঘ্রই আকাশ ধূসর হয়ে উঠল এবং বৃষ্টি নামল, প্রথমে হালকা করে। ড্যানি প্রাসাদের চারপাশে ঘুরে ঘুরে তার বন্ধুদের শেষবারের মতো বিদায় জানালো। বিদায় বলল চলে যাওয়ার আগে। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে কি আমি সবচেয়ে দূরের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারি? তারা একসাথে হাঁটল, পাশে পাশে, যতক্ষণ না তারা সমুদ্রের ধারে পৌঁছল। সেখানে সে সেই একই পুকুরে পা রাখল যেখানে একবার সে পুড়ে গিয়েছিল। সে আবার নিজেকে ডুবিয়ে দিল, ঠিক আগের মতোই।
কয়েক মুহূর্ত পর সে আবার ভেসে উঠল, এই পৃথিবীতে ফিরে এসেছে। সে চারপাশে তাকালো এবং বুঝল মাত্র কয়েক সেকেন্ডে টেকেছে। এখনও পরীক্ষার হলে পৌঁছানোর সময় আছে। সে যত জোরে পারল দৌড়ে গেল পরীক্ষার হলের দিকে এবং দেখল তার শিক্ষক তাকে অপেক্ষা করে আছে। ভর্তি পরীক্ষা তখনই শুরু হয়েছে। সে দ্রুত নিজের সিটে বসে পরীক্ষাটা দিল। সেদিন বিকেলে যখন সে বাসায় ফিরল, দেখল তার মা তার জন্য অপেক্ষা করছে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরল। ড্যানির সব কিছু বদলে গিয়েছিল, তার ব্যবহার, তার চিন্তা ভাবনা, সব কিছু। এই যাত্রার পর সে চারপাশের মানুষ এবং জিনিসগুলোর মূল্য অনেক গভীরভাবে উপলব্ধি করেছিল। মাস কেটে গেল। একদিন স্কুল থেকে বেরোনোর সময় আকাশ আবার খুলে গেল এবং বৃষ্টি নামতে শুরু করল। হঠাৎ কেউ তার মাথার ওপর ছাতা ধরল। সে তাকালো, দেখল চেহারাটা খুব পরিচিত লাগছে। ছেলেটা দেখতে ঠিক জ্যোৎস্নার সেই রাজার মতো। কিন্তু সে শুধু হেসে বলল, অনেক দিন আগে বাসে দেখা হয়েছিল আমাদের, তুমি তখন তোমার ছাতা ফেলে দিয়েছিলে। আর এখানেই গল্পটা শেষ। যদি তুমি এখান পর্যন্ত গল্পটা দেখে থাকো তাহলে কমেন্টে জানাও কেমন লাগলো, আর পরের ভিডিওতে কোন গল্পটা সংক্ষেপে জানতে চাও সেটাও বল।